সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর রিমা আক্তার এফসিপিএস স্টাডি মেড ইজি পাওয়ার্ড বাই ডক্টর সেন লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই স্টাডি ক্লাসের উদ্দেশ্য হলো এফসিপিএস পার্ট 2 এক্সামের বিষয়ভিত্তিক বইসমূহ লাইন বাই লাইন পড়ে শোনানো এবং কিওয়ার্ডসমূহ মনে রাখার জন্য বাংলায় বুঝিয়ে বলা। আশা করি এতে আপনাদের যে কোনো টপিকসের বিস্তারিত মনে রাখাটা সহজ হবে, ফলে পরীক্ষায় আরও সাহস নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। চলুন আজকে শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আজকে আমার এই ভিডিওটি শুরু হবে ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, যেটা অবস্টেটিক্স দত্ত বইয়ের চ্যাপ্টার 20 পেজ নাম্বার 75 এবং এই বইটার এডিশন হচ্ছে 8th এডিশন। আচ্ছা, আমি এখন শুরু করব ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ। লিটারেলি intrauterine fetal death embraces all fetal deaths weighing 500 gram or more occurring both during pregnancy antepartum death or during pregnancy interpartum. Both death of a fetus weighing less than 500 gram has got a distinct etiology and is usually termed as abortion. Death during labor ends in delivery of a fresh stillborn and does not pose a problem for management. Thus, for practical purpose, antepartum death occurring beyond the period of viability is termed as intrauterine death. It usually results in the delivery of a macerated fetus. There is a gradual decline in the incidence of IUD. Preconceptional care during pregnancy and labor, provision for prenatal diagnosis and selective termination in congenital anomalies are the possible reasons. Etiology কি হবে? The fetal deaths are related to maternal 5 to 10%, placental 20 to 35%, or fetal 25 to 40% complications. Such a complication may be chronic, usually chronic ही হয়, or acute, যেটা rare, to produce placental insufficiency. However, in about 25 to 35% of cases, the cause remains unknown. Abnormal test results may not be the actual cause for IUD. Morbid pathology. The dead fetus undergoes an aseptic degenerative process called maceration. The epidermis is the first structure to undergo the process, whereby blisters and peeling of the skin occur. It appears between 12 hours and 24 hours after death. The fetus becomes swollen and looks dusky red. Gradually, aseptic autolysis of the ligamentous structure and liquefaction of the brain matter and other viscera take place. The changes vary in degree and are responsible for the characteristic radiological sign. এখন পড়ব কি কি কারণে ফিটাল আইউডি হতে পারে। আচ্ছা, ম্যাটারনাল হচ্ছে 5 থেকে 10%, প্লাসেন্টাল 20 থেকে 35%, ফিটাল 25 to 40%, ইডিওপ্যাথিক হচ্ছে 25 থেকে 35%। আচ্ছা, ম্যাটারনাল কি কি কারণে আমাদের আইউডি হতে পারে? এক নম্বরেই হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, তারপরে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। 3 নম্বর ম্যাটারনাল ইনফেকশন সাচ এজ ম্যালেরিয়া, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, টক্সোপ্লাজমা, সিফিলিস। 4 নম্বর হচ্ছে হাইপারপাইরেক্সিয়া, যদি টেম্পারেচার মোর দ্যান 39.4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তারপরে হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, প্রেজেন্স অফ লুপাস অ্যান্টিকগুলেন্ট, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, ডেসিডুয়াল ভাস্কুলোপ্যাথি করবে উইথ ফিব্রিনয়েড নেক্রোসিস, প্লাসেন্টাল ভাস্কুলার অ্যাথিরোসিস হবে এবং ইন্টারভেলাস থ্রোম্বোসিস হয়ে আইউডি হবে। শেষ। এখন হচ্ছে থ্রোম্বোফিলিয়াস, যদি কারো ফ্যাক্টর বি, প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি হয়, হাইপার হিমোসিস্টিনিমিয়া, mechanism of IUD is similar of antiphospholipid syndrome. তারপর হচ্ছে abnormal labor such as prolonged labor, obstructed labor, rupture uterus. তারপরে কজটা হচ্ছে পোস্ট টার্ম প্রেগনেন্সি, আলটিমেটলি লাস্ট কজ হচ্ছে এসএলই, সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস। আচ্ছা, ফিটাল কি কি কারণে হতে পারে, যেটা কিনা 25 থেকে 40% কারণ। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নাম্বার 1, ফার্স্টেই হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, তারপর হচ্ছে মেজর স্ট্রাকচারাল অ্যানোমালিস,
দেন ইনফেকশন সাচ এস ভাইরাল, ব্যাকটেরিয়াল, কোরিয়ামনাইটিস, তারপর হচ্ছে RH ইনকম্পিটিবিলিটি, দেন নন ইমিউন হাইড্রপস, অ্যাট লাস্ট গ্রোথ রেস্ট্রিকশন। প্লাসেন্টাল কজ যেটা কিনা 20 to 35% রেসপন্সিবল। ফার্স্টেই হচ্ছে APH, অ্যান্টিপার্টাম হেমোরেজ। বোথ প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টা can cause fetal death by producing acute placental insufficiency. Cord accident, prolapse, true knot, cord around the neck. তারপরের কাউন্ট হচ্ছে টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, দেন প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। আইট্রোজেনিক কারণ কি হতে পারে? এক্সটার্নাল কেফালিক ভার্সন অথবা ড্রাগ, কুইনাইন বিয়ন্ড থেরাপিউটিক ডোজেস। আচ্ছা, ইডিওপ্যাথিক কারণ কি হবে? যেটা 25 থেকে 35% রেসপন্সিবল, সেটা হচ্ছে কজ রিমেইনস আননোন ইভেন উইথ থরো ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন। এখন আমরা করব ডায়াগনোসিস। কিভাবে ডায়াগনোসিস করব? রিপিটেড এক্সামিনেশন আর অফেন রিকোয়ার্ড টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। সিমটম, মা কি বলবে? অ্যাবসেন্স অফ ফিটাল মুভমেন্ট হুইচ ওয়ার প্রিভিয়াসলি নোটেড বাই দ্য পেশেন্ট। আমি আগে বাচ্চা নড়াচড়া বুঝতে পারতাম, কিন্তু হঠাৎ করে বাচ্চা নড়াচড়া টের পাচ্ছি না। এটা হলো প্রথম একটাই সিমটম পেশেন্ট বলবে। তারপর হচ্ছে সাইন। সাইন আমি কি দেখব? রেট্রোগ্রেশন অফ দ্য পজিটিভ ব্রেস্ট চেঞ্জেস দ্যাট অকার ডিউরিং প্রেগনেন্সি ইজ এভিডেন্ট আফটার ভ্যারিয়েবল পিরিয়ড ফলোয়িং ডেথ অফ ফিটাস। আমি দেখব যে ব্রেস্টের যে পজিটিভ চেঞ্জগুলো ছিল সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পার অ্যাবডোমেন, gradual retrogression of the fundal height and it becomes smaller than the period of gestation. ফান্ডাল হাইটটা কমে যাবে। 2 নম্বর হচ্ছে ইউটেরাইন টোন ইজ ডিমিনিশড অ্যান্ড দ্য ইউটেরাস ফিলস ফ্ল্যাসিড, ব্যাকস্ট্রন হিক্স কন্ট্রাকশন ইজ নট ইজিলি ফেল্ট। ঠিক আছে, আমি পেটে হাত দিয়ে দেখব ফান্ডাল হাইট কম, ইউটেরাসের যে টোনটা সেটা ফ্ল্যাসিড হয়ে গেছে, ব্র্যাক্সটন হিক যে কন্ট্রাকশন হতো সেটা ফিল করা যাচ্ছে না। ফিটাল মুভমেন্ট আর নট ফেল্ট ডিউরিং পালপেশন। দেন ফিটাল হার্ট রেট ইজ অ্যাবসেন্ট, ইউজ অফ ডপলার আল্ট্রাসাউন্ড ইজ বেটার দেন স্টেথোস্কোপ। আমি যদি স্টেথোস্কোপে না পাই তাহলে আমি কনফার্ম হওয়ার জন্য ডপলার আল্ট্রাসাউন্ড, যে ছোটো মেশিনটা আমরা পোর্টেবল ইউজ করি, সেটা দিয়ে কনফার্ম হতে পারবো। আরেকটা হচ্ছে কার্ডিওটোকোগ্রাফি, যেটা সিটিজি, যেটা ফ্ল্যাট ট্রেস আসবে। এগ শেল ক্র্যাকলিং ফিলিং অফ দ্য ফিটাল হেড ইজ এ লেট ফিচার। পেশেন্টটা যদি আমাদের কাছে আইওডি হওয়ার কিছুদিন পরে আসে, তখন আমরা একটা এগ শেল ক্র্যাকলিং ফিলিং পাবো পার অ্যাবডোমিনালি, যেটা ডেড ফিটাল হেডের জন্য পাবো। ইনভেস্টিগেশন কি করব? প্রথমেই আমরা আল্ট্রাসনোগ্রাফি করব। আর্লিয়েস্ট ডায়াগনোসিস ইজ পসিবল উইথ সোনোগ্রাফি। দ্য এভিডেন্সেস আর lack of all fetal motion including cardiac motion during a 10-minute period of careful observation with a real-time sonar is a strong presumptive evidence of fetal death. 2 নম্বর হচ্ছে অলিগোহাইড্রামনিয়া। 3 নম্বর হচ্ছে collapsed cranial bones are evident. তাহলে আমরা সোনোগ্রাফিতে কি পাবো? যে আমরা 10 মিনিট ধরে খুব কেয়ারফুলি হার্ট রেটটা খুঁজে বের করার চেষ্টা করব, তখনও পাওয়া যাবে না। তারপরে লাইকারের ভলিউম কমে যাবে, অলিগোহাইড্রামনিয়া দেখব, প্লাস দেখব ক্রেনিয়াল বোনগুলো কলাপসড হয়ে গেছে। এই যে ছবিটা দেখে লক্ষ্য করুন যে স্কাল বোনগুলো ওভারল্যাপ করে গেছে। এবার স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন, এই ডান পাশে যে ছবিটা এক্সরে অ্যাবডোমেনের একটা ছবি। এখানে কি পাবো? রেয়ারলি ডান অ্যাট প্রেজেন্ট, ইউজুয়ালি আমরা এটা করি না। দ্য ফলোয়িং ফিচার্স মে বি ফাউন্ড আইদার সিঙ্গলি অর ইন কম্বিনেশন। নিচের সাইনগুলো আমরা পেতে পারি, একটাও পেতে পারি বা কয়েকটা একসাথেও পেতে পারি। কি বলছে? স্প্ল্যান্ডিং সাইন, Spalding sign. The irregular overlapping of the cranial bones on one another is due to liquefaction of the brain matter and softening of the ligamentous structures supporting the vault. It appears 7 days after death. তাহলে আমাদের এখানে কি বলছে যে ক্রেনিয়াল যে বোনগুলো সেগুলো আমরা ওভারল্যাপিং পাবো। সেটা কখন? যদি পেশেন্ট আমাদের কাছে আইওডি হওয়ার 7 দিন পরে আসে তখন। আচ্ছা, এবার কি হাইপার ফ্লেকশন হবে স্পাইনে, এটা খুব কমন, ইটস মোর কমন। In some cases hyper extension of the neck is seen, crowding of the ribs shadow with loss of normal parallelism,
অ্যাপিয়ারেন্স অফ গ্যাস শ্যাডো, যেটা রবার্ট সাইন নামে আমরা জানি, ইন দ্য চেম্বার্স অফ হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস মে অ্যাপিয়ার অ্যাজ আর্লি অ্যাজ 12 আওয়ার্স বাট ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট। হার্টের মধ্যে আমরা কি পাবো? রবার্ট সাইন পাবো, মানে হার্টের চেম্বারগুলোর ভিতরে একটা হার্ট প্লাস গ্রেট ভেসেল, চেম্বারের ভিতরে একটা গ্লাস শ্যাডোর মতো পাবো, যেটাকে রবার্ট সাইন বলা হয়, যেটা কিনা আইওডি হওয়ার অ্যাজ আর্লি অ্যাজ 12 আওয়ার্সের মধ্যেই এটা আমরা পাবো। স্পাইনটা কি হয়ে যাবে? হাইপার ফ্লেকশন হয়ে যাবে এবং রিবগুলা ক্রাউডিং হয়ে যাবে। আচ্ছা, ব্লাডে কি দেখবো? টু এস্টিমেট দ্য ব্লাড fibrinogen level and partial thromboplastin time periodically when the fetus is retrained for more than 2 weeks. আচ্ছা, 14 দিনের পরেও যদি বাচ্চাটা আমরা ডেলিভারি না হয়, যে পেশেন্টের আইওডি হয়েছে 14 ডেজ হয়ে গেছে, তখন আমরা ব্লাড ফিব্রিনোজেন লেভেল এবং পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম পিরিয়ডিক্যালি করব, যখন 14 দিন হয়ে যাওয়ার পরে পেশেন্ট আমাদের কাছে আসবে। রিকমেন্ডেড ইভালুয়েশন ফর এ স্টিল বার্থ, আমরা স্টিল বার্থ হলে তখন কিভাবে ইভালুয়েশন করব? হিমাটোলজিক্যাল এক্সামিনেশন কনসিস্ট অফ ABO and RH গ্রুপিং, ক্লিহর বেটকি টেস্ট, VDRL, পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার, হিমোগ্লোবিন A1C, ইউরিয়া ক্রিয়েটিনিন এস্টিমেশনস, থাইরয়েড প্রোফাইল, ভাইরাল serology, lupus anticoagulant, cardiolipin antibodies, and thrombophilia studies, urine examination for cast and pus cell. Thorough examination of infant and placenta should be done. Infant কি দেখব? For malformation such as skeletal X-ray, umbilical cord for entanglement, number of vessel কয়টা আছে umbilical cord এ, placenta for meconium staining and malformation, and the respective weights are to be recorded. আচ্ছা, এবার বাচ্চাটার autopsy and chromosome studies are done for fetuses with anomalies and dysmorphic feature. It is also done if there is history of recurrent stillbirths or if either parent is a carrier for balanced translocation. Fetal skin blood are usually taken for aneuploidy and single gene disorder study. For cytogenic studies, tissues must contain some viable cell. আচ্ছা, কমপ্লিকেশন কি হবে আইওডির? নাম্বার 1, আমরা তো জানি মা সাইকোলজিক্যালি আপসেট হয়ে যাবে, এটা একটা বিগ প্রবলেম। 2 নাম্বার হচ্ছে ইনফেকশন হওয়ার সাসেপ্টিবিলিটি বেশি থাকবে। As long as the membranes are intact, infection is unlikely. But once the membranes rupture, infection, especially by gas-forming organism like as Clostridium welchi, may occur. The dead tissue favors their growth with disastrous consequences. Number 3, blood coagulation disorders are rare. If the fetus is retained for more than 4 weeks, 10 to 20%, there is a possibility of defibrillation from silent disseminated intravascular coagulopathy. It is due to gradual absorption of thromboplastin liberated from the dead placenta and decidua into the maternal circulation. Number 4, during labor, uterine inertia, retained placenta, and postpartum hemorrhage management. Prevention. The overall risk of recurrence of stillbirth varies between 0% and 8%. The conditions that run the risk of recurrence are hereditary disorders, diabetes, hypertension, thrombophilias, placental abruption, and fetal congenital malformation. While IUD cannot be totally prevented, the following guidelines may help to reduce its recurrence. Number 1, preconceptional counseling and care is essential to prevent its occurrence in the high group. Number 2, prenatal diagnosis like chorionic villi sampling or amniocentesis is in selected cases. তারপরের স্টেপটা কি? টু স্ক্রিন দ্য অ্যাট রিস্ক মাদার্স ডিউরিং অ্যান্টিনেটাল কেয়ার, careful assessment of fetal well-being, and to terminate pregnancy with the earliest evidence of fetal compromise. Breaking the bad news to the mother and the family member is a difficult task.
This is mainly due to the fear of being blamed for the poor outcome and for the medical legal problem. To listen to the patient and her family members actively and then to answer their concerns are important. It needs professional skill and abilities. Expected attitude. Non-interference. The patient and her relatives are likely to be upset psychologically, but they should be assured of safety of non-interference. In about 80% of cases, spontaneous expulsion occur within 2 weeks of death. The woman with intact membrane, no evidence of DIC or sepsis, may remain at home with the advice to come to the hospital for delivery. Fibrinogen estimation should be done twice weekly. Reasons for early delivery. Number 1. Reliable and early diagnosis could be made with real-time ultrasonography. Number 2. Prostaglandins are available for effective induction. Number 3. Complications could be avoided. Indications of early interference. Psychological upset of the patient is common. Manifestations of uterine infection. Number 3. Tendency of prolongation of pregnancy beyond 2 weeks. Falling fibrinogen level. আচ্ছা, এবার কিভাবে ডেলিভারি করাবো? মেথড অফ ডেলিভারি. দ্য ডেলিভারি শুড অলওয়েজ বি ডান বাই মেডিকেল ইন্ডাকশন. Number 1. A combination of mifepristone and a prostaglandin preparation is recommended as the first line choice for induction of labor. A single dose 200 mg of oral mifepristone and misoprostol, prostaglandin E1, intravaginal 25 microgram 4 hourly are safe, effective and of low cost. Induction labor interval was 8 hours. Mifepristone 600 mg daily for 2 days alone can be used for induction also. Misoprostol, prostaglandin E1, 25 to 50 microgram either vaginally or orally is also found effective. Vaginal route use is more effective compared to oral route. Misoprostol may be repeated at early 4 hours. Misoprostol is preferred to oxytocin or prostaglandin E2 as it is safe, effective and cheap. Number 3. Prostaglandin E2. Vaginal administration of prostaglandin E2 gel or lipid pessary high in the posterior fornix is very effective for induction where the cervix is unfavorable. This may have to be repeated after 6 to 8 hours. The procedure may be supplemented with oxytocin infusion. 4 number point হচ্ছে oxytocin infusion. This is widely practiced and effective in case where the cervix is favorable. To begin with, 5 to 10 units of oxytocin in 500 ml of Ringer's solution is administered through intravenous infusion drip. In case of failure, an escalated dose of oxytocin is used on the next day. To start with, a drip is set up with 20 units of oxytocin in 500 ml of Ringer's solution and run 30 drops per minute, 80 milliunit per minute. Oxytocin infusion may be used as a supplementary therapy when vaginal prostaglandins are used. One should exclude the possibility of secondary abdominal pregnancy if repeated attempts fail to start labor. Scheme of management of IUD. আচ্ছা, নন ইন্টারফারেন্স কতদিন থাকবো? 7 থেকে 10 দিন। ঠিক আছে, যদি এক্সপালশন হয়ে যাবে এতেই 80% কেসেই আমাদের এক্সপালশন হয়ে যায় উইদিন 10 to 14 ডেজ। আচ্ছা, এখন কিছু কিছু কেস থাকবে রিফ্র্যাক্টরি, যে ডেলিভারি হবে না 10 থেকে 14 দিনের মধ্যে। তাহলে তাদের ক্ষেত্রে কি করব? রিফ্র্যাক্টরি কেসেস অর কেসেস হোয়ার আর্লি ডেলিভারি ইজ ইন্ডিকেটেড। কোথায় কোথায় আমাদের কিছু কিছু ক্ষেত্র আছে যে আমাদের অবশ্যই তাড়াতাড়ি আমাদের ডেলিভারি করাইতে হবে। কখন? যে মায়ের ইনফেকশন হয়ে গেছে, সাইকোলজিক্যাল আপসেট, ফিব্রিনোজেন লেভেল কমে গেছে এবং 14 দিন পার হয়ে গেছে, তখন কি করব? হসপিটালাইজ করে মেডিকেল ইন্ডাকশন দিব। সার্ভিক যদি ফেভারেবল থাকে অক্সিটোসিন ইনফিউশন শুরু করব। যদি সেটা ফেল হয় তাহলে আবার অক্সিটোসিন দিব, রিপিট অক্সিটোসিন উইথ ভ্যাজাইনাল প্রোস্টাগ্ল্যান্ডিন সাপ্লিমেন্টেশন। অক্সিটোসিন একবার ইনফিউশন ফেল হলে আমি আবার এবার অক্সিটোসিন শুরু করে সাথে ভ্যাজাইনাল প্রোস্টাগ্ল্যান্ডিন সাপ্লিমেন্টেশন দিব। তারপরে ডেলিভারি হয়ে যাবে। তারপরে আমি কি করব? ইভালুয়েশন ফর স্টিল বার্থ এবং বেভারমেন্ট ম্যানেজমেন্ট করব।
আচ্ছা, এখন আরেকটা জায়গায় বলছে সার্ভিক্স আনফেভারেবল থাকলে কি করব? কম্বিনেশন দিব মিফেপ্রিস্টোন ওরালি এবং মিসোপ্রোস্টল ভ্যাজাইনালি। যেটা মিসোপ্রোস্টল ভ্যাজাইনালি দিব সেটা 4 আওয়ারলি দিব। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 জেল ইন্টারসার্ভাইকাল অর প্রোস্টাগ্ল্যান্ডিন E1 ট্যাবলেট ভ্যাজাইনাল অর ওরালি মে হ্যাভ টু বি রিপিটেড আফটার 6 to 8 আওয়ার্স। যদি এটা দেওয়ার পরে ফেল হয় তাহলে আমরা সাপ্লিমেন্টেশন উইথ অক্সিটোসিন ইনফিউশন শুরু করে দিব। আচ্ছা, ইন্ডাকশন অফ লেবার ইন ওমেন উইথ প্রিভিয়াস সিজার। এখন আইওডি হয়েছে তার আগে একটা সিজার আছে, তখন তাদের ক্ষেত্রে কিভাবে আমরা সেফলি ডেলিভারি করাবো? Prostaglandin E2 gel may be used safely in women with previous 1 CS, but for women with previous 2 CS, rupture of uterus is slightly more. Place of caesarean section in a case with IUD is limited. Previous caesarean section, 2 or more major degree placenta previa and transverse lie are the rare condition. যেক্ষেত্রে আমাদের সিজার করতে হবে। আচ্ছা, পোস্টপার্টাম সাপ্রেশন অফ ল্যাকটেশন। এখন বাচ্চাটা তো আইউডি ডেলিভারি হওয়ার পরে মার ল্যাকটেশনটাকে আমাদের সাপ্রেশন করতে হবে। এটা কি দিয়ে করব? আমরা জানি যে ব্রোমোক্রিপ্টিন দিতে পারি অথবা ক্যাবারগুলিন দিতে পারি। এখানে ওরা বলছে ক্যাবারগুলিন, যেটা কিনা ডোপামিন অ্যাগোনিস্ট, সিঙ্গেল ডোজ দিব 1 মিলিগ্রামের, ইজ ফাউন্ড ইফেক্টিভ। ইট শুড নট বি গিভেন টু ওমেন উইথ প্রি এক্লাম্পসিয়া অর হাইপারটেনশন। ঠিক আছে, হাইপারটেনশন প্রি এক্লাম্পসিয়া রোগীদের আমরা ক্যাবারগুলিন প্রেসক্রাইব করব না, কিন্তু ব্রোমোক্রিপ্টিন দিতে পারবো। আচ্ছা, এরপরে কি? bereavement management and preparium. আচ্ছা, the medical team and the nursing staff should provide all the support and sympathy to the bereaved couple. The couple should be explained in simple terms about the possible cause of fetal death. A psychologist or a counselor may see them to support. Recovery in postpartum ward is better avoided. The risk of postpartum depression is high. The couple is seen in the postpartum clinic after 6 weeks. The investigation reports are reviewed and counseling for future pregnancy is done. এখানে আমরা কি পয়েন্ট পড়লাম? কজ অফ আইওডি, ম্যাটার্নাল কজ কত পার্সেন্ট? 5 থেকে 10%। তারপরে বলবো ফিটাল কজ 24 to 40%। তারপরে হচ্ছে প্লাসেন্টাল কজ 20 to 35%। নাম্বার ডি হচ্ছে আইট্রোজেনিক। নাম্বার ই হচ্ছে আনএক্সপ্লেইন ডেথ, যেটা ইডিওপ্যাথিক, সেটা 25 থেকে 30%। আচ্ছা, আর্লিয়েস্ট ডায়াগনোসিস অফ আইউডি ইজ পসিবল উইথ আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডে কী হবে? অ্যাবসেন্স অফ অল ফিটাল মুভমেন্ট ইনক্লুডিং কার্ডিয়াক মোশন ইউজিং রিয়েল টাইম সোনোগ্রাফি ইজ এ স্ট্রং প্রিজাম্পটিভ এভিডেন্স অফ আইউডি। ম্যাটার্নাল কমপ্লিকেশন অফ আইউডি কী হবে? ডিউরিং প্রেগনেন্সিতে সাইকোলজিক্যাল আপসেট, ইনফেকশন, ডিআইসি রেয়ারলি হয়, এবং ডিউরিং লেবারে কী হবে? ইনার্শিয়া, ইউট্রাইন ইনার্শিয়া এবং পোস্টপার্টাম হেমোরেজ। ম্যানেজমেন্ট অফ আইওডি ইনক্লুডস এক্সপেক্টেড, আরেকটা হচ্ছে মেডিকেল। এক্সপেক্টেড হচ্ছে ওয়েট করব, ওয়েটিং ফর স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার 7 to 10 days অ্যান্ড ডেলিভারি হয়ে যাবে 80% ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে মেডিকেল মেথড অফ ইন্ডাকশন ইউজিং প্রোস্টাগ্ল্যান্ডিন E1 বা E2 ব্যবহার করে আমরা মেডিকেল ইন্ডাকশন দিব উইথ অর উইদাউট মিফেপ্রিস্টোন অর অক্সিটোসিন আইভি ইনফিউশন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আজকে 22 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই উপকার হবে। যখন আপনাদের পড়তে ইচ্ছা করবে না তখন ভিডিওটি অন করে আপনার পাশে রেখে দিন, এবং আপনি আমার এই অডিও শুনেও আপনার একটি চ্যাপ্টার বেসিক জিনিসটা আপনি বুঝতে পারবেন খুব সহজে এবং মনে রাখতে সুবিধা হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার দিবেন। যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই উপকারে আসবে ভিডিওটি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।